আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আজকের আলোচনায় দুইটা ভাগ থাকবে। একটা হচ্ছে যে 2013 এবং 2020 সালে আমরা দুইটা সিগনিফিক্যান্ট লো পেয়েছি, এর প্রেক্ষিতে আমাদের বর্ণনা বিশ্লেষণ এবং প্রফেসিতে যে পরিবর্তন এসেছে এবং তার ফলে এই পরিবর্তনগুলা ওয়েব প্রিন্সিপাল কিভাবে অ্যাকোমোডেট করে সেই বিষয়টা, এবং অ্যাজ ইউজুয়াল আরেকটা অংশ থাকবে যে বর্তমান বাজারের হাল হাকিকত কেমনটা আছে। তো শুরু করা যাক। প্রথম অংশটা হচ্ছে যে 2003 সাল থেকে মূলত একটা আপট্রেন্ডের সূচনা হয় এবং 2010 সালের নভেম্বর পর্যন্ত এই আপট্রেন্ডটা বজায় থাকে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আপট্রেন্ডটার বয়স হচ্ছে 8 বছর, এবং এই 8 বছর মানে হচ্ছে যে এটা একটা ফিবোনাসি নাম্বার। এটা একটা ফিবোনাসি নাম্বার। এখন 2010 সালের পরে কারেকশন আসলো এবং 2013 সালে আমরা একটা সিগনিফিক্যান্ট লো পেলাম। এটাকে আমরা কখনোই বলি নাই যে 2010 সালের যে সর্বস্বীকৃত একটা টপ পাওয়া গেলে টপের বিপরীতে এটা একটা বটম। আমরা ভুলেও কখনো এটাকে বটম বলে চিহ্নিত করি নাই। এটা একটা সিগনিফিক্যান্ট লো। তখন থেকে আমাদের যেটা আমরা সহজ, এখানে অনেক লোকজন আছে, এটা অ্যাকচুয়ালি ওয়েভ ডাব্লিউ, এটাকে আমরা সহজ সরলভাবে বলি যেটা আমরা ওয়েভ এ। যারা ওয়েভ প্রিন্সিপাল প্র্যাকটিস করেন নিজেদের মতো বুঝে নেবেন, এটা সাধারণ অর্থে আমরা ওয়েভ এ বলছি। তারপর এখানে ডাব্লিউ এক্স ওয়াই হিসাবে এখানে চলে আসলো। এটাকে আমরা তখন ওই সময়ের জন্য আমরা এটাকে বলেছি পরিষ্কারভাবে যে এটা ওয়েব বি, এবং মার্কেট তখন ওয়েব সি তে চলে আসছিল। এবং আমরা আমাদের তখন প্রফেসি ছিল যে ঠিক এই রকম যে 2022 সালে নাগাদ আমাদের এই 2000 সর্বজন স্বীকৃত 2010 সালে যে টপ হয়েছে টপের সেই টপের সেই টপের বিপরীতে বটম হচ্ছে 2022 সাল এর প্রথম দিকেই বটম একটা পাওয়া যাবে ওয়েব সিতে, এই রকম একটা। এবং আমাদের বটমটা হচ্ছে যে 2009 সালে যে ওয়েভ 4 ছিল তার রেজিয়নে। আমরা সবসময় বলে থাকি দেয়ার ইজ এ ম্যাগনেট ফর সাপোর্ট অ্যাট ওয়েভ 4। এটা ছিল ওয়েভ 3। তাহলে এই যে ওয়েভ 4 এর রেজিয়নটাই ছিল অ্যাকচুয়ালি যে সাপোর্ট জোন ফর দ্য বটম। তো এইখান থেকেই মূলত আমরা বটমটা পেতাম। কিন্তু যখন 2017 সাল থেকে 2020 সালে আমরা এরকম একটা পজিশনে চলে আসি, তখন আমাদের মধ্যে
হতাশা প্রচণ্ডভাবে কাজ করেছে। আমরা যারা মার্কেটে ছিলাম ট্রেডার হিসাবে প্রচণ্ড রকমের হতাশা পেয়ে বসে মার্কেটের ডাউন ট্রেন্ডের কারণে। আমরা যতটা না হতাশা ছিলাম, তখনকার প্রশাসন এবং বিসেক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তার চাইতে বেশি উদ্বিগ্ন ছিল এবং তারা স্বপ্রণোদিত হইয়া এখানে একটা ফ্লোর প্রাইস আরোপ করে। এবং ফ্লোর প্রাইস আরোপের প্রথম ঘন্টা থেকেই বাংলাদেশে যে কয়েকজন বিরোধিতা করেছিল তার মধ্যে আমি একজন ছিলাম। তো এর ফলে আমাদের যে পার্টিকুলারলি আমার যে একটা পৃথিবী, স্পেসিফিক্যালি এই অ্যানালাইসিসের যে পৃথিবী ওলটপালট হয়ে যায়। তখন অ্যাকচুয়ালি আমরা যে প্রফেসিটাতেও পরিবর্তন হয়। তখন আর আমরা এই যে সিম্পল ABC 2022 সাল 2022 সালে আমরা যে বললাম যে এখানে চলে আসবে, সেটা আর সম্ভব ছিল না। 2022 সালটাকে আমরা টার্গেট করেছিলাম এই কারণে যে 2010 সাল থেকে 2022 সালের প্রথম দিকটা ধরলে পরে 22-এর প্রথম দিকটা ধরলে এইটার টাইম ফ্রেমে হয় 13 বছর। এই 13 বছরটা একটা ফিবোনাসি নাম্বার। সো 8 বছরের পরবর্তী ফিবোনাসি নাম্বারটাই হচ্ছে 13 বছর। এই জন্য আমরা বলছি যে এই 2022 সালের প্রথম দিকেই, তখন ফ্লোর প্রাইস আরোপ না করা হইলে 22 সালের প্রথম দিকেই আমরা 2010 সালের সর্বজন স্বীকৃত টপের বিপরীতে সর্বজন স্বীকৃত একটা বটম পেয়ে যেতাম। এর ফলে যেটা লাভ হইতো সেটা হলো যে আমরা এখন প্রকৃত ওয়েভ 3, আমাদের স্বপ্নের, আমাদের লালিত স্বপ্নের ওয়েভ 3-তে থাকতাম। এবং এখন শতকরা 90 বা তার উপরের ট্রেডাররা সবাই পোর্টফোলিওতে সবাই লাভবান থাকতাম। এটাই ছিল বেনিফিট। কিন্তু সেই বিষয়টা আমরা তখন 2020 সালে বিষয়টা অনুধাবন করতে পারি নাই। শুধু সবাই দেখতে চেয়েছিলাম যে আমাদের পোর্টফোলিওটা ক্ষতিগ্রস্ত যেন না হয়। বৃহত্তর যে আমাদের পুঁজির সুরক্ষা এবং প্রফিটের বিষয়টা আমরা দেখতে চাই নাই। তাহলে আমরা এই বিষয় নিয়ে আরেকটু আলাপ করব। তাহলে এখন সেই সময়ের প্রশাসন, বিসেক এবং রাজনৈতিক ফান্ড মিলে কি করলো? এইখানে 2020 সালে ফ্লোর প্রাইস আরোপ করলো এবং একটা ফলস আপট্রেন্ডের তৈরি করলো। কেন ফলস আপট্রেন্ড? এই আপট্রেন্ডে এর আগেও বলেছি কেবলমাত্র 20টা স্টক অংশগ্রহণ করেছে এবং ক্রিটিক্যালি দেখলে দেখা যাবে কেবলমাত্র 12টা স্টক এই আপট্রেন্ডে অংশগ্রহণ করেছে। একটু আগে বলেছি প্রকৃতপক্ষে ওয়েভ 3 হইলে পরে মোর দেন 75, বলি না, এখন বলছি, মোর দেন 75 অফ লিস্টেড কোম্পানিজ এই ট্রেন্ডে অংশগ্রহণ করবে, যার ফলে প্রায় 90% ট্রেডার উপকৃত হবে। এখানে কেবলমাত্র 12 থেকে 20টা কোম্পানি অংশগ্রহণ করেছে। আর ওয়েব 3 হইলে
75% মিনিমাম এই ট্রেন্ডে অংশগ্রহণ করবে। ওয়েব থ্রি ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট, ব্রডেস্ট, লংগেস্ট ওয়েব ইন ওয়েব প্রিন্সিপাল। তাহলে আমরা কোথায় ছিলাম, যে এইখানে একটা সাপোর্ট তৈরি করা হইলো। সাপোর্টটা কিরকম? টেম্পোরারি, অস্থায়ী এবং কৃত্রিম, এবং একটা কৃত্রিম আপট্রেন্ড তৈরি করা হইলো। যেহেতু সাপোর্টটাও কৃত্রিম এবং আপট্রেন্ডটাও কৃত্রিম, মার্কেটটা কিন্তু ধরে রাখতে পারে নাই, মার্কেটটাকে ধরে রাখতে পারলো না। এজ এ রেজাল্ট দেখা গেল যে 2021-এর পর থেকে আবার মার্কেট তার নিজের ট্রেন্ডে, সাইকেলে আবার ফিরে আসছে। এখানে আমরা যে কম্প্রোমাইজটা এই ফ্লোর প্রাইজের কারণে করতে হলে, এখন আমরা শিফট করে এখন বলছি যে ওয়েব বি আমাদের আগে ছিল, এখানে ওয়েব বিটা সিম্পল। আমরা প্রথমে এখানে বলেছি ওয়েব বি এখানে যখন ছিল, এখানে সিম্পল ওয়েব বিটা ছিল সিম্পল, এখন আর ওয়েব বিটা সিম্পল নাই, এখানে ওয়েব বিটা হয়ে গেছে জটিল, কমপ্লেক্স। কমপ্লেক্স স্টিল আমরা বলছি যে এখনো মার্কেট ওয়েব সি ডিউ আছে, এখনো ওয়েব সি ডিউ আছে। এখন বর্তমানে কি চলছে? বর্তমানে আমরা রাস্তার মধ্যে ঘুরছি কাফনের কাপড় পরে, গায়ে কখনো কাঁধে কি বলে এটাকে কফিন নিয়ে ঘুরছি ইত্যাদি। এই সমস্ত কারণে যদি আবারও মার্কেটকে বাধাগ্রস্ত করা হয়, মার্কেট কিন্তু আবারও আমাদের ক্ষতিগ্রস্ত করা হবে। যেমনটা আমরা দেখলাম যে কৃত্রিম সাপোর্ট বা কৃত্রিম সাপোর্টটাকে যখন, ফ্লোর প্রাইসটাকে যখন উঠিয়ে দেওয়া হলো, মার্কেট আবার পড়া শুরু করলো। এখন যদি আবারও ফ্লোর প্রাইস আরও করা হয়, সব থমকে যাবে। আবার 4 বছর পরে আবার যখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে, মার্কেট আবার পড়ে যাবে। এই ওয়েভ সি কমপ্লিট না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত মার্কেট কারেকশন কমপ্লিট হবে না। এখন কোনো কারণে আবার ওয়েব বি শিফট হয়ে গেলে আমরা তখন বলবো যে এই ওয়েব বিটা মোর কমপ্লেক্স। তখন ওয়েব বিটা হয়ে যায় মোর কমপ্লেক্স, এবং ওয়েব সিটা তখনও ওয়েব সিটা তখনও ডিউ থাকবে। অর্থাৎ এই যে আমরা বারবার মার্কেটকে বাধাগ্রস্ত করতেছি এবং আমরা ততবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু অর্থাৎ মার্কেট আমাদের বারবার ছাড় দিচ্ছে কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দেবে না। ওয়েব সি যেটা আছে ডাউন ট্রেন্ডে, সেটা সে কমপ্লিট করবেই, এবং এটা কমপ্লিট না করা পর্যন্ত আমাদের প্রফেসি, আমাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে 2010-এর বিপরীতে সর্বসম্মতিক্রমে একটা টপের বিপরীতে বটম অবশ্যই প্রয়োজন আছে। এই ছিল ওভারঅল একটা ভিউ যে কিভাবে ওয়েব প্রিন্সিপাল আমাদের এই ওয়েব বিটার শিফটের মাধ্যমে অ্যাকোমোডেট করছে ওভারঅল পরিবর্তনটাকে, সেটার একটা ভিউ দিলাম। এখন আমরা আসব যে বর্তমান পরিবর্তনটা কিভাবে, বর্তমানে মার্কেটটা কোথায় আছে এবং ট্রেডিং পার্সপেক্টিভে কি অবস্থায় আছে। তো এখন এই চ্যানেলিং টেকনিকে দেখা যায় যে হ্যাঁ, মার্কেটটা একটা সাপোর্ট পেয়েছে, এবং এখান থেকে সাপোর্টের কারণে মার্কেটটা, আমরা উইকলি চার্টে আছি এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে শেষ ক্যান্ডেলটা গ্রিন আছে, ভালো আছে, এক কথায় ভালো আছে। আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। ডেইলি টাইম ফ্রেমে আমরা খুব সহজেই
দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে ডেইলি টাইম ফ্রেমে আমাদের অ্যারো উপরের দিকে আছে, ট্রেন্ড ইজ আপ, একদম পরিষ্কার, এতে কোনো ভুল নাই। আবার বিপরীত ক্রমে আমরা দেখি ভলিউমের দিকে ট্রেন্ড বা প্যাটার্ন ইজ ডাউন, তার মানে এই ইন্ডেক্সের চলাচলের সাথে ভলিউমের সামঞ্জস্য নাই, তাহলে এই আপ ট্রেন্ডের মধ্যে ত্রুটি আছে, এটার মধ্যে দুর্বলতা, ট্রেন্ডের মধ্যে দুর্বলতা আছে, এটা আমরা মাথায় রাখব। ট্রেন্ড এর অর্থ হইল যে হাতে গোনা কিছু স্টক এবং ইউনিট আপ ট্রেন্ডে থাকবে এবং অধিকাংশ স্টক এবং ইউনিট ডাউন ট্রেন্ডে কন্টিনিউ থাকবে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতার সাথে স্টক এবং ইউনিট নির্বাচন করতে হবে। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসলাম। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা কি রেজিস্ট্যান্স রেখেছিলাম 4945, ওই পর্যন্ত সে পৌঁছাইতে পারে নাই। তো আমরা এটাকে পরিবর্তন করতে পারি, কি রেজিস্ট্যান্সটাকে এই সমস্ত জায়গায় নিয়ে আসতে পারি। এখনকার কি রেজিস্ট্যান্স হবে 4825। 4825 হচ্ছে গিয়ে আমাদের কি রেজিস্ট্যান্স, এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটাকে আমরা নিচে নামায় নিয়ে আসতে পারি, যেটা আগে ছিল। এটা ছিল 4945। তাহলে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অনেক দূর, এটা চাইতে কি রেজিস্ট্যান্সটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে কি রেজিস্ট্যান্সটা আগে ভাঙুক, তারপরে দেখা যাবে। তো যেহেতু আমরা একটু আগে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ডিএসসির চলাচল দুর্বল, ত্রুটিপূর্ণ, তাহলে আমরা দেখি যে এখানে এই ত্রুটিপূর্ণ এবং দুর্বল ইন্ডেক্সের ক্ষেত্রে এই চ্যানেল ভাঙাটা অত্যন্ত কঠিন হবে। তাহলে এই চ্যানেলটা ভাঙতে পারে কিনা আমরা দেখি। আর কি রেজিস্ট্যান্স 4825 ভাঙতে পারে কিনা সেটা আমরা দেখব আগামী সপ্তাহে। ট্রেন্ড আপ আছে। তাহলে আমাদের এই ইন্টারপ্রিটেশনের ভ্যালিডিটি কি? ভ্যালিডিটি হলো যে এই চ্যানেল এর বটম লাইন ভেঙে ফেললে অথবা এনি লোয়ার লো করলে পরে সেটা আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন, দুর্বল বুলিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। এনি লোয়ার লো করলে অথবা চ্যানেলটাকে ভাঙলে আমাদের ইন্টারপ্রিটেশনটা বাতিল হয়ে যাবে। যে কোনো ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রেও আমরা যখন ইন্টারপ্রিটেশন দেই, আপনারা যদি আমরা দিতে ভুলেও যাই, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দিয়ে থাকি ইনভ্যালিডেশন লেভেল। যদি আমরা না দেই তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের দায়িত্বে সেটা করে নেবেন, বা এলটি আপনারা ঠিক করে নেবেন যে কোথায় স্টপ লসটা ব্যবহার করতে হবে, কিভাবে করতে হবে সেটা নিয়ে নেবেন নিজ দায়িত্বে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।